আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের একজন অত্যন্ত নামকরা সালাফিপন্থী। সালাফিপন্থী বলছেন তো লামা ইহাবি আহলে হাদিস একই। লামা ইহাবি সালাফি, তারপরে আহলে হাদিস গ্রুপের একজন নেতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তার ছেলে এই যে আবদুল্লাহ বিন রাজ্জাক, সে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই যুক্তিসঙ্গত বাস্তবসম্মত কথা বলছে, এবং আমার কাছেও কিন্তু বিষয়টা এরকমই মনে হয়। এবং সেই হেতু তার এই বক্তব্যটা আমার চোখে পড়া মাত্র আমার মনে হলো, আমারও তো ছিল মনে, কেমন এ বেটা পেরেছে সেটা জানতে। এবং একই সাথে এটার উপরে তো একটা ভিডিওর অবতারণা যদি না করি তাহলে কঠিন অন্যায় হবে, অতএব আমি সেই অন্যায় কাজটা তো করতে পারি না। তো আবদুল্লাহ বিন রাজ্জাক কি বলছে আমরা একটু দেখি। এবং আবদুল্লাহ বিন রাজ্জাক এও কিন্তু ওই যে সালাফিপন্থী, কিছুকাল আগে সে ওই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে, এখন ওয়াজ মাহফিল করে বেড়ায়। তো সে কি বলছে যে গণতন্ত্রের বিচারহীনতায় মানুষ একদিন হতাশ হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, কারণ মজলুমের ন্যায় বিচার পাওয়ার একমাত্র আশ্রয়স্থল হলো ইসলাম। সে কিন্তু একেবারে যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত কথা বলছে। কারণ বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশে ন্যায় বিচার মানুষ কতটা পায় যারা নাকি ভুক্তভোগী তারাই জানে। আসলেই তো প্রকৃতপক্ষে বাংলাদেশে যে কত অন্যায় অবিচার, কত অত্যাচার নির্যাতন, কত বালক বলৎকার, কত ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে হত্যা, তারপর ছোট ছোট বালকদেরকে বলৎকার করেও হত্যা, এগুলো তো কম হচ্ছে না, একেবারে মহামারীর মতো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, তাই না? কিন্তু এই সমস্ত নিয়ে যখন কোর্ট কাছারিতে বিচার আচার হয়, কয়টা বিচার আমরা শুনি। এই যে এখন রামিসা বলে একটা মেয়ে, 7 না 8 বছরের একটা মেয়ে, তাকে কি করছে একটা লোক, সে বিবাহিত, আশ্চর্য ব্যাপার, সে বিবাহিত, সে কী করছে ওই বাচ্চাটাকে রেপ করে তারপরে তার গলা কেটে হত্যা করছে। চিন্তা করা যায় কত বড় পাষণ্ড, নির্মম, নিষ্ঠুর, মানে কল্পনাই করা যায় না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর বউ অতঃপর ওই তার স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। যাক, পরে কিন্তু ধরা পড়ছে, পরে গ্রেপ্তার হয়েছে এবং স্বীকারও করছে সেই কাজটা করছে। তো দেখেন কত বড় অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে বাংলাদেশে এখন একটা তোলপাড় অবস্থা, তাই না? এবং খুবই হৃদয় বিদারক। ওই সেই মেয়েটা দেখতে তো খুব সুইট, কিউট একটা বাচ্চা, তো তাকে কি করে, মানে কেমন কঠিন পাষণ্ড যে সে তাকে গলা কেটে হত্যা করতে পারছে, চিন্তা করা যায়? আসলে চিন্তা করা যায় না, এগুলো চিন্তার বাইরে। তো দেখেন, তার সাথে দুঃখজনক ব্যাপার হলো তার বাপ, সে বলছে যে এটার কোনো আমি বিচার টিচার চাই না, কারণ এগুলোর কোনো বিচার হবে না, এই কয়েকদিন হবে, মাতামাতি হবে, এরপর নতুন আর একটা ঘটনা ঘটবে, তখন সবাই এটাকে ভুলে যাবে। কতটা হতাশা থেকে এই কথাটা বলছে, তার একটা মাত্র মেয়ে, একেবারে কলিজার টুকরো, তাই না? তো স্বাভাবিকভাবে একজন পিতা যখন তার এই ধরনের কলিজার টুকরো একমাত্র মেয়ে, ছোট বাচ্চা হারাবে, সে তো বিচার চাইবে। অথচ কত দুঃখে পড়লে, কত হতাশার মধ্যে থাকলে সে বলতে পারে যে আমি এটার বিচার চাই না, কারণ এটার বিচার হবে না। এবং আসলেই কি অনেকটা তাই না, যে ছেলেটা ধর্ষণ করছে এবং হত্যা করছে, ও যদি একটু প্রভাবশালী হয় বা একটু টাকা পয়সার মালিক হয়, দেখা যাবে যে আদৌ তার বিচার হবে না, প্রমাণ করা যাবে না। ওই যে আসলে এমনকি স্বীকার করার পরেও দেখা যাবে যে প্রমাণ করা যাবে না, তাই না? এবং কিছুদিন পরে মানুষ এগুলো ভুলে যাবে, পরে ওরে বেকসুর খালার দিলে কে এই খবরটা পাবে বলেন? এবং এই একই ধরনের ঘটনা আমরা প্রতিনিয়ত এই যে মাদ্রাসাগুলোতে দেখি না, ছোটো ছোটো বাচ্চাদের বলৎকার করে হত্যা করে পানির ট্যাঙ্কির মধ্যে ফেলে দেয়, কত কি ঘটনা। 2-1টা হুজুর মাঝে মাঝে দেখি গ্রেপ্তারও হয়, তাদেরকে থানায় নিয়ে যাওয়াও হয়, কিন্তু ওই পর্যন্ত আমরা পরবর্তীতে আর কখনো শুনি না এদের বিচার আচার হয়েছে, জেল হাজত ফাঁস হয়েছে, এই খবরগুলো কিন্তু আসে না।
খালি এই ফৌজদারি আদালতের বিষয় আসে কেন বলি, এই যে মনে করেন দেওয়ানি আদালত, ভাই বিশ্বাস করেন এই দেওয়ানি আদালতে যে সমস্ত জজরা আছে এরা একেবারেই বিচার করে না। এক একটা কেস মনে করেন যুগের পর যুগ ধরে চলতে থাকে, মানে 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। কী কারণে চলে জানেন? এই জজরা ওখানে বিচার করতে বসে, জাস্ট বসে ওই বসতে হয় তাই বসে, এবং মনে করেন যে বাদী বিবাদী আছে, হ্যাঁ। তো এখন বাদী বা বিবাদী, বাদী তো সাধারণত কখনো ওই টাইম পিটিশন করে না, কিন্তু বিবাদী টাইম পিটিশন করা মাত্রই সেটা অ্যালাউড, টাইম পিটিশন করা মাত্রই সেটা অ্যালাউড। এইটা আপনার নিয়ম হলো নাকি 3 বারের বেশি টাইম পিটিশন ওয়ান্স আপন এট এ টাইম করা যায় না, কিন্তু এখানে মানে 15, 20, 30, 40 বার টাইম পিটিশন করে, এবং জজরা বসেই থাকে যেন কেউ একটা টাইম পিটিশন করে। কেন জানেন? তাহলে আর ওর ওই ফাইল নিয়ে নাড়াচাড়া করতে হবে না, বিচার করতে হবে না। মানে ওর দরকার হলো জাস্ট কোর্টে বসে সময় কাটানো, ও ওখানে বিচার করার জন্য বসে নাই। কথাগুলো কেন বললাম জানেন? আমি নিজেই এটার একটা ভুক্তভোগী, আমি নিজেই এই ধরনের একটা দেওয়ানি মামলার ভুক্তভোগী, এবং অলরেডি 12 বছর পার হয়ে গেছে, আমি কিন্তু এখনও বিচার পাই নাই। এবং এখানে যে জজগুলো বসে না, তারা বসেই থাকে যেন বিবাদী পক্ষের উকিল, মানে এই কেসটার বাদী পক্ষ হইলাম আমি, তো মানে জজ বসেই থাকে বিবাদী পক্ষ যেন একখান টাইম পিটিশন করে। তাহলে ওই দিনের জন্য ওর আর ওই ফাইল টাইল নাড়াচাড়া করা লাগবে না। ওটা কারণ এগুলোর বিচার করে রায় দিতে গেলে তো ভাই কোর্টের বাইরে গিয়ে, অফিসে গিয়ে তাকে তো স্টাডি করা লাগবে না, পড়াশুনো করা লাগবে না। তো ওর বক্তব্য হলো, ধর এত পড়াশুনো কী কারণে করতে যাব, মানে পাবলিকেরা তো উপকার করে, আমার ফায়দাটা কী? ভাই এইরকম চিন্তা করে, পাবলিকের উপকার করে মানে আমার ফায়দা কী? হ্যাঁ, সে চাকরি নিয়েছে তার ফায়দার জন্য, পাবলিকের উপকারের জন্য না। দিস ইজ দেয়ার মেন্টালিটি। অর্থাৎ ফৌজদারি বলেন আর এই দেওয়ানি মামলা বলেন, কোথাও কোনো বিচার নাই ভাই। বাংলাদেশ হয়ে গেছে পুরো একটা মানে বিচার বহির্ভূত একটা দেশ, অরাজকতার দেশ। 1.5 বছর ধরে মোহাম্মদ ইউনূস যে মব রাজত্ব কায়েম করছিল, সেটা এখনও বহাল তবিয়তে আছে। নতুন যে নির্বাচিত সরকার আশা করছিলাম তার হয়তো মব টব এগুলোকে নিয়ন্ত্রণ করবে, কই একেবারে কিছুই করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের ফাজলামির কারণে এই যে শত শত বাচ্চা হামে মারা যাচ্ছে, কী অদ্ভুত ব্যাপার। এটা নিয়ে এই বিএনপি সরকার, সে মোহাম্মদ ইউনূসী সরকারকে দায়ীও না করতে রাজি না। এরা দায়ী করতে চাচ্ছে আওয়ামী লীগের আমলে, অথচ আওয়ামী লীগের আমলে কোনো বাচ্চার কোনো দিন হাম হয়েছে এ ধরনের খবর আমরা শুনি নেই। তো বিচারহীনতার একটা ভয়ঙ্কর সংস্কৃতিতে বাংলাদেশ চলে গেছে। ফলে হচ্ছে কি, মানুষ আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ এমনিতেও তো ধর্মোন্মাদ, তাই না? অতএব খুব তাড়াতাড়ি এই বাংলাদেশের মানুষ এরকম বলতেই পারে যে এইসব গণতন্ত্র দিয়ে হবে না। বেসিক্যালি তারা তো গণতন্ত্র চর্চাও কোনো দিন করে নাই, কোনো রাজনৈতিক দলও কখনো গণতন্ত্র চর্চা করে নাই, যেহেতু ইসলামে গণতন্ত্র হারাম। তো অর্থাৎ তারপরও জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক যে সিস্টেম বাংলাদেশে চালু আছে, এর ভয়ঙ্কর ব্যর্থতা এটা মানুষকে হতাশ করবেই। এবং আমার মতো মানুষ, আমিও হতাশ, আসলে এটা হবে না। এবং এই জন্য আমি বলি যে বাংলাদেশে ইসলামী শাসন চালু করা দরকার, যেখানে এই যে রামিসা নাকি এই যে মেয়েটা রাইসা, এর যে ঘাতক, এত বিচার আচার, এত তদন্তর গোষ্ঠী কিলাই, এগুলো তো এটা তো জানা গেছে, ও স্বীকারই করছে। ওরা সরাসরি ধরে ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মেরে ফেলা উচিত। এবং এইভাবে কিছু বিচার আচার এইভাবে যদি করা হয় ডাইরেক্ট, তাহলে হয়তো এগুলো মানে এনকাউন্টার যদি এরকম করা হয় ধামাধাম, ভাই যে দেশের যে মানে বাংলাদেশ তো পূর্ণ সভ্য কোনো দেশ না। এখানে আপনি পশ্চিম ইউরোপের মতো ওই সিস্টেমে তো আপনি চলতে পারবেন না, হয় না এটা। তো অর্থাৎ মানুষ হতাশার মধ্য থেকে একদিন হয়তো বলতে পারে যে ঠিক আছে, বলতে পারে কি এখনই তারা চায় যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক। যে আফগানিস্তানে, সেখানে যত দুঃখ দারিদ্র পীড়িত মানুষ খেয়ে না খেয়ে থাকুক, এতে কিছু যায় না। ওখানে কেউ যদি কাউকে ধর্ষণ করে বা জেনা করে, সাথে সাথে বিচার,
একেবারে নগদানগদি সরাসরি এনে কল্লা ফেলে দেয়, সরাসরি এনে পাথর ছুঁড়ে হত্যা করে। ওইসব ওই বছরের পর বছর ধরে বিচারের জন্য কেউ কাঁদে না। অতএব এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ বিন ইউসুফ একটা সত্যি কথা বলছে, কিন্তু আবার ওই বলছে যে মানুষ হতাশ হয়ে ইসলামী শাসন চাইবে, এই কথাটা ভুল বলছে। হতাশ হয়ে কি, বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ, তারা তো বাংলাদেশে ইসলামী শাসন চায়, উৎফুল্লতার সাথেই চায়, হতাশ হয়ে চাইবে কেন? ধন্যবাদ।